174 দিনে ঢাকার রাজপথে 183 আন্দোলন, সরকারকে কঠোর হওয়ার তাগিদ। শেখ হাসিনা ভারতে অবস্থানের কারণেই অপপ্রচার বললেন প্রধান উপদেষ্টা। বিশেষ গোষ্ঠীর কাছে মাথা নত করেছে সরকার, আদিবাসী ফোরামের অভিযোগ। কাল শুরু 21শে গ্রন্থমেলা, আগামীতে জমা দিতে হবে পাণ্ডুলিপি বললেন ডিএমপি কমিশনার। 33 বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। কাল তফসিল ঘোষণাকালের প্রধান সমন্বয়ক ছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21শে সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21she চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, জুমার নামাজে মুসল্লির ঢল, বন্দোবস্ত। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত 174 দিনে আন্দোলন হয়েছে 183টি। আন্দোলনকারীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে বৈষম্যের শিকার দাবি করে সড়ক অবরোধ থেকে শুরু করে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিচ্ছেন একের পর এক। একই দিনে 17টি স্পটে অবরোধের ঘটনাও ঘটেছে। সরকারকে নাজুক ভেবে অনেকেই দ্রুত দাবি আদায়ের চেষ্টায় পথে নেমেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এর সমাধানে কিছু পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। দাবির শহরে পরিণত হয়েছে ঢাকা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকেই চলছে বিভিন্ন দল, গোষ্ঠী আর সংগঠনের ব্যানারে একের পর এক আন্দোলন। চলছে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, অনশন, সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি। জুলাই অভ্যুত্থানের সময় স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো না দিয়ে অটো পাসের দাবিতে 19শে আগস্ট সচিবালয় ঘেরাওয়ের ঘটনা ছিল প্রথম আন্দোলন। 19 আগস্টে বিভিন্ন দাবিতে রাজধানীর মোট 17টি পয়েন্টে চলে সড়ক অবরোধ। 25 আগস্ট আনসার সদস্যরা সকাল সন্ধ্যা অবরোধ করে রাখে সচিবালয়। বিসিএসে বাদ পড়া প্রার্থী, অব্যাহতিপ্রাপ্ত এসআই, রেল চালক, বিডিআর সদস্যদের পরিবার ও চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ রিকশা চালকরা নামেন রাজপথে। 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না থাকার দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। চলছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের কাছেই কেন সব দাবি দেওয়া একসঙ্গে? তখনকার সময়ে কিন্তু বিভিন্ন সংগঠন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, বিভিন্নভাবে তারা হয়তো বঞ্চিত ছিল। তো এখন তারা এই একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা নতুন একটা গভর্নমেন্ট এসেছে, তো তারা সেই সুযোগটা পেয়েছে। এখন আন্দোলন বা কোনো দাবির তো একটা সুন্দর একটা মাধ্যম থাকতে পারে, এভাবে না করেও জনদুর্ভোগ তৈরি না করেও কিন্তু বলা যায়। বেশিরভাগ আন্দোলনই হচ্ছে আপনার অযৌক্তিক দাবি। তারা যেটা চাইবে, তারা চাইবে তাদের অনুকূলে পরিবেশটাকে নিয়ে আসতে। ডিভাইড অ্যান্ড রুল, এটা কিন্তু আওয়ামী লীগের একটা পুরনো রাজনীতি। অস্থায়ীভাবে একটা সরকার দায়িত্বে এসছে, আমি কি আমার দাবি নিয়ে তার কাছে যাব, না যে আমাকে পার্মানেন্ট সমাধান দিতে পারবে তার কাছে যাব? পার্মানেন্ট সমাধান কে দিতে পারবে? একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ম্যান্ডেট নিয়ে যে আসবে। আন্দোলনের বিষয়ে সরকারের প্রথম থেকে কঠোর হওয়ার দরকার ছিল বলে মনে করছেন কেউ কেউ। অনির্বাচিত সরকারের পক্ষে এই ধরনের দাবি দেওয়া, রেলওয়ে, গার্মেন্টস, অমুক, শিক্ষক বা ইফতাদে মাদ্রাসা, সব তাদের পক্ষে পরিপূরণ করা সম্ভব না। সেইগুলোর ব্যাপারে একটু দায়িত্বশীল হওয়া দরকার। এই সরকার যতদিন আছে, তবে তাদের দ্বারা সবকিছু করাও সম্ভব নয়। এত বেশি আন্দোলনের পেছনে আমি মনে করি না যে অন্য কারো ইন্ধন আছে। আমি মনে করি যে এটা সরকার শুরুতেই ভুল করেছেন। সরকারের উচিত ছিল দীর্ঘদিন জমে থাকা এত দাবি দেওয়া, এগুলোকে ডিল করার জন্য একটা আলাদা মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া কিংবা একটা উইং খুলে দেওয়া। জনগুরুত্বপূর্ণ যত দাবি হোক এগুলোকে পাত্তা না দিয়ে সরকারের কঠোর অবস্থান নিতে হবে। আর এখনো সময় আছে, সরকার যদি চায় যে এই দাবি দাওয়া নিয়ে তারা ডিল করতে পারছে না, তারা একটা উইং খুলে দিক, তারাই এই দাবি দাওয়াগুলো নিয়ে আলাপ করুক। সিরাত আল মুস্তাকিম, 21শে টেলিভিশন, ঢাকা। 45 ঘন্টার বেশি সময় ধরে অনশনে থাকলেও আসেনি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আশ্বাসের পরও অনশন ভাঙেননি সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি না মানলে আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। রাত পেরিয়ে বেলা গড়ালেও অনশনে অনড় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। ৪৫ ঘন্টারও বেশি সময় ধরে অনশনে অসুস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীদের অনেকে। কলেজকে বিশ্ববিদ্যালয় করাসহ ৭ দফা দাবিতে এই অনশন চালিয়ে যাচ্ছে তারা। আমাদের অগ্রসরা আমাদের পথ দেখিয়ে গেছে। প্রায় ২৮ বছর ধরে আমরা আন্দোলন করছি, এক মানে ধাপে ধাপে আন্দোলনগুলো করা হচ্ছে। লাশের মিছিল দীর্ঘ হবে। বৃহস্পতিবার রাতে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের ঘোষণা না আসায় কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। আমরা আমরণ অনশনে আছি। আমরা প্রথমে ৫ জন আমাদের শিক্ষার্থী অনশন শুরু করেছিল। গতকাল দুপুর ২টার দিকে আমরা গণ অনশনের ঘোষণা দিয়েছিলাম। শিক্ষার্থীরা বলছে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। তরিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। বিশেষ শক্তির কাছে অন্তর্বর্তী সরকার মাথা নত করেছে বলে অভিযোগ করেছে আদিবাসী ফোরাম। তাদের অভিযোগকে সমর্থন করছেন বিশিষ্টজনেরা। একই সাথে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। মানিক শিকদারের রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, পাওয়া মাত্রই আপনাদের দেখানো হবে। দর্শক, রিপোর্টটি হাতে পাওয়া মাত্রই আপনাদের দেখানো হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকার কারণেই বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানোর সুযোগ পাচ্ছে সে দেশের গণমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া পডকাস্টে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জানান, আইন অনুযায়ী তাকে দেশে ফেরত পাঠাতে হবে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেখানে গিয়েও চুপ নেই তিনি। বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকার নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যার প্রেক্ষিতে বাংলাদেশ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রচারের সুযোগ পাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। এই যে আমেরিকার সাথে গলাগলি করতে গিয়ে আমেরিকান কতগুলো কোম্পানি বাংলাদেশে আসছে। শেখ হাসিনাকে আশ্রয় দিলেও ভারত সরকার এ অপপ্রচারে দায় নিতে রাজি নন। এ অবস্থায় শেখ হাসিনা যাতে চুপ থাকে সে নিশ্চয়তা চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈদেশিক বিষয়ক প্রধান গিডিয়ান রেসম্যানের পডকাস্টে ডক্টর ইউনূস বলেন, আইন অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতেই হবে, এর বিকল্প নেই। তার সরকারের বর্তমান অগ্রাধিকারের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতিকে সচল করাই প্রথম কাজ। জানান, আগস্টে প্যারিসে থাকা অবস্থায় কিভাবে শিক্ষার্থীদের কাছ থেকে সরকারের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পান, সে সময় তার চিন্তা ভাবনাও তুলে ধরেন পডকাস্টে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটা বলছিলাম, বিশেষ শক্তির কাছে অন্তর্বর্তী সরকার মাথা নত করেছে বলে অভিযোগ করেছে আদিবাসী ফোরাম। এ সংক্রান্ত মানিক শিকদারের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। চলুন রিপোর্টটি দেখে নেই। কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মমর্যাদা ও আত্মপরিচয়ের স্বীকৃতি আদায়ের দাবিতে গণসমাবেশ। অংশ নেন আদিবাসী ফোরামের নেতা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। সেই হামলার ন্যায় বিচার আমরা চাই। সমাবেশে বক্তারা ১৫ জানুয়ারি এনসিটিভিতে আন্দোলন চলাকালে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানায়। আদিবাসীদের উপর অন্যায় বিচার হোক না কেন, আমরা রক্ত দিতে জানি। আমাদের সকলের নৈতিক দায়িত্ব এই অস্তিত্বের জন্য লড়াই সংগ্রাম করে যাওয়া। হামলাকারীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অশুভ শক্তিরা বিভিন্ন জায়গায় দানা পালা মেলে বাংলার যতটুকু অর্জন, সেই অর্জনকে নস্যাৎ করার জন্য চেষ্টা করছে। সরকারের দায়িত্ব এর বিরুদ্ধে যারা দায়ী তাদেরকে খুঁজে বের করে কাঠগড়ায় দাঁড় করানো, আইনের আওতায় আনা। সরকার যদি নিন্দা জানায়, সে
তাহলে জনগণ আমরা কোথায় যাব? এই অভ্যুত্থানে শুধু আবু সাইদ বা মীর মুগ্ধর রক্ত ঝরেনি, এখানে লিটন চন্দ্র হেমব্রম বা রিয়া গোপের রক্ত ঝরেছে। স্টুডেন্ট ফর সভারেন্টি সেই সংগঠনটি কিভাবে একদিনে আন্দোলন করে এই শব্দ তারা বাতিল করার জন্য বাধ্য করেছে এনসিটিবি বোর্ডের কাছে, তাই আমরা ধিক্কার জানাই। সংবিধানের দোহাই দিয়ে আদিবাসীদের অধিকার বঞ্চিত করে রাখা হয়েছে। পার্বত্য শান্তি চুক্তি নিয়ে আওয়ামী লীগ সরকার টালবাহানা করেছে বলেও অভিযোগ করেন তারা। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকে যখন আপনি এমব্রেস করতে পারেন, আপনি তাদেরকে ভালোবাসতে পারেন, তাদেরকে স্বীকৃতি দিতে পারেন, তাইলেই আপনি তো মহান, আপনি মহৎ জাতি হিসেবে নিজেকে প্রকাশ করতে পারেন। কিন্তু আমরা কি সেটা পারছি? বাংলাদেশের বৃহৎ কমিউনিটি তাদের অধিকারের জন্যে, স্বীকৃতির জন্যে এখানে রাজপথে স্লোগান দিতে হবে, লড়াই করতে হবে এবং নির্যাতন নিপীড়নের শিকার হতে হবে। এটা খুবই দুঃখজনক। বড় ত্রুটি ৭২-এর সংবিধান এবং সেই সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি না দেওয়া। এই কথা তো অনেক দিন ধরে বলে আসছি। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আদিবাসীদের জন্য একটা কমিশন করেন না, অন্ততপক্ষে সুপারিশ করেন। জুলাই অভ্যুত্থানে আদিবাসী গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদ করেন বক্তারা। আর টিআইবির নির্বাহী পরিচালক বলেন, পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ ও গ্রাফিতি মুছে দিতে বিশেষ শক্তির কাছে নতি স্বীকার করেছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে, তার প্রথম ভাষণে আদিবাসী শব্দ যেভাবে চয়ন করেছিলেন, আদিবাসীর পরিচয় উল্লেখ করে যেভাবে আদিবাসী অধিকারের কথা বলেছিলেন, তার কাছেও কিন্তু এই সাম্প্রতিক ঘটনাগুলো অজানা নয়। তিনিও কেন তার অবস্থান পরিষ্কার করবেন না, আমার সেই প্রশ্ন। তাহলে কি তার অন্তর্বর্তীকালীন সরকারের পেছনের শক্তি এত বেশি শক্তিশালী যে তাদের কাছে তাদের নথি স্বীকার করতে হবে? আদিবাসীদের নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। আমাদের শিক্ষার্থীদের যদি বিচার না পাই আমরা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। শনিবার পর্দা উঠছে বাঙালির প্রাণের স্পন্দন অমর ২১ বইমেলার। উদ্বোধনের আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। ডিএমপি কমিশনার জানিয়েছে, উস্কানিমূলক কোনো বই যাতে প্রকাশ হতে না পারে সেজন্য আগামী বছর থেকে বাংলা একাডেমিতে আগেই জমা দিতে হবে পাণ্ডুলিপি। শওকত আলীর ক্যামেরায় বাকিটা দেখুন তঞ্জিলা তাসনিমের রিপোর্টে। বছর ঘুরে এসেছে ভাষার মাস, ভালোবাসার ফেব্রুয়ারি। পর্দা উঠছে প্রাণের বইমেলার। ময়দান জুড়ে শেষ মুহূর্তে স্টল, প্যাভিলিয়ন তৈরির কর্মযজ্ঞ। প্রদর্শনের জন্য যতটুকু দরকার আমরা সবকিছু নিয়ে প্রস্তুত। 70% কাজ সম্পন্ন হয়েছে, আরও 30% কাজ এখনো সম্পন্ন হয়নি। আশা করি আজকে এবং আগামীকালের ভিতরে আমাদের কাজ সম্পন্ন হবে। লেখক প্রকাশকরাও গুছিয়ে এনেছেন মাসব্যাপী মেলার প্রস্তুতি। আমরা টোটাল প্রস্তুতি শেষ, আমরা 98% প্রস্তুতি নিয়ে ফেলাইছি। আশা করছি যে মেলাটা স্বতঃস্ফূর্ত হবে, সবাই অংশগ্রহণ করবে মেলায়, আমরা আশানুরূপ পাঠকের সাড়া পাবো। মুক্ত পরিবেশে এবার বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার বিশ্বাস গত 17 বছরের চেয়ে এবার অনেক বেশি লোক বইমেলায় আসবেন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, মেলা চলাকালীন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ। এই এক মাস কোনো ভারী যানবাহন চলাচল করবে না। রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে। সমন্বয় সভা করেছিলাম, সেখানে বাংলা একাডেমির কর্মকর্তারা ছিলেন। তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি, কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওরা স্ক্যানিং করে, ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। এই বছর ওরা পারবে না, আগামীতে এই নতুন যে বইগুলো প্রকাশনা হবে তার পাণ্ডুলিপি আগেই যেন বাংলা একাডেমিকে জমা দেওয়া হয়। মাসব্যাপী মেলার পুরো সময় জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলবে না কোনো ভারী যানবাহন। আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা এবং নতুন বই নিয়ে পাঠকের সাথে বইমেলায় মেলবন্ধনে অপেক্ষায় আছে লেখক, প্রকাশক এবং স্টলের সদস্যরা। তানজিলা তাসনিম, ২১ টেলিভিশন, ঢাকা। ৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আগামীকাল ঘোষণা করা হবে তফসিল। স্থিতিশীল একটি নির্বাচনের দাবি ছাত্র সংগঠনের, আর শিক্ষার্থীরা বলছেন সাধারণ ছাত্রদের কল্যাণে কাজ করবে এমন নেতৃত্বই আসুক। প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন হয়েছে মাত্র ৯ বার। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯২ সালে।
ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আর এই রোডম্যাপকে ঘিরেই ছাত্র সংগঠনগুলোর মাঝে দেখা দিয়েছে ভিন্ন মত। বেশ কয়েকটি ছাত্র সংগঠন চায় নির্বাচন আয়োগের সংস্কার। ছাত্রদল মনে করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে জাকসু। নির্বাচনের আগে একটি সংস্কার কমিশন গঠন করা। আমরা চাই শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে জাকসু কার্যকরের জন্য প্রশাসন যাতে কোনো রকমের সদিচ্ছার ঘাটতি না দেখায়। তবে কোনো সংগঠন সংস্কার চলমান রেখেই ঘোষিত রোডম্যাপ অনুসারে নির্বাচন চায়।